জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় উন্নয়ন অংশীজনদের কাছে $2 বিলিয়ন সহায়তা চাইল বাংলাদেশ। ব্যবস্থাপনার চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী। We have taken a range of short-term measures to contain the impact. আগামী 2 মাসে তেলের সংকট হবে না বললেন সচিব। পেট্রোলের যে মজুদ আছে তাতে আমাদের ইনশাল্লাহ আমি তখন বলেছি যে আগামী 2 মাসেও কোনো অসুবিধা হবে না। জানাচ্ছিলাম প্রধান শিরোনাম। এবারে জানাবো অন্যান্য শিরোনাম। বাংলাদেশ সরকারের অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করবে বিশ্ব ব্যাংক, IMF। ওয়াশিংটনে বললেন অর্থমন্ত্রী। সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আমাদের যে প্রোগ্রাম, আমাদের ম্যানিফেস্টো ইশতেহারে যেটা বলা হয়েছে এটার সাথে তারা অ্যালাইন। 16 বছর পর ফিরল প্রাথমিক বৃত্তি পরীক্ষা। অভিভাবক শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া। বৃত্তি পরীক্ষা খুবই ভালো হয়েছে, কোশ্চেন ভালো হয়েছে। 6 এর পড়া লাগতেছে, ক্লাস 5 এর পড়া লাগতেছে। আমি আশা করি প্রতি বছর হওয়া উচিত। শিক্ষা খাতে বরাদ্দ বাড়াতে চায় সরকার বললেন মন্ত্রী। সাংগ্রাই উৎসবে জলকেলিতে মুখর পাহাড়ি পল্লীগুলো। পুরনো বছরের গ্লানি মুছে নাচে গানে ভিজল তরুণ তরুণীরা। মঙ্গলময় ভবিষ্যতের প্রার্থনা। মার্কিন নৌ অবরোধ না তুললে লোহিত সাগর বন্ধের হুমকি ইরানের। 2 দিনের মধ্যে দ্বিতীয় দফায় আলোচনায় ফেরার ইঙ্গিত ট্রাম্পের। এবং তপ্ত বৈশাখে মিরপুরে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দলের অনুশীলন। স্পিনিং উইকেটে লড়াইয়ের অপেক্ষা। প্রথম ওয়ানডে শুক্রবার। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি তাসনিম অর্থী এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো। জানাবো পুরো খবর। বাংলাদেশে জ্বালানি সংকট মোকাবেলায় $2 বিলিয়ন প্রয়োজনের কথা অংশীজনদের কাছে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে ভার্চুয়াল মাধ্যমে এশিয়া জিরো এমিশন কমিউনিটি এইজেক প্লাস সামিটে অংশ নিয়ে তিনি এই কথা বলেন। অধিবেশনে বাংলাদেশের জ্বালানি পরিস্থিতি ও সংকট ব্যবস্থাপনার চিত্র তুলে ধরেন তারেক রহমান। বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির পরিচালনায় অনুষ্ঠিত হল এশিয়া জিরো এমিশন কমিউনিটি এইজেক প্লাস সামিট। এতে ভার্চুয়ালি যুক্ত হন বাংলাদেশ, ভারত সহ 14টি দেশের সরকার প্রধান এবং পররাষ্ট্রমন্ত্রীরা। অধিবেশনে ছিলেন ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি এবং এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিরাও। সংসদ সচিবালয়ের দফতর থেকে সম্মেলনে অংশ নেন তারেক রহমান। তুলে ধরেন বাংলাদেশের জ্বালানি পরিস্থিতি ও সংকট ব্যবস্থাপনার চিত্র। Excellencies, the energy crisis has already disrupted Bangladesh's economy. In response, we have taken a range of short-term measures to contain the impact. These include demand-side management through rationing of government office and market hours. পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রী বাংলাদেশে জ্বালানি সংকট মোকাবেলায় $2 বিলিয়ন প্রয়োজনীয়তার কথা অংশীজনদের কাছে তুলে ধরেছেন। তো গভর্নমেন্ট অফ জাপান মনে করছে যে একটা কালেকটিভ এশিয়া প্যাসিফিক বা এশিয়া সেন্ট্রিক অ্যাপ্রোচ থাকা দরকার এই এনার্জি ক্রাইসিসকে মোকাবিলা করার জন্য। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ফ্লোট করেছেন এই সামিটে বাংলাদেশ নিডস $2 বিলিয়ন, অ্যারাউন্ড $2 বিলিয়ন ইন্টারন্যাশনাল পার্টনারদের কাছ থেকে। ভবিষ্যতে জ্বালানি সংকট মোকাবেলায় অ্যাজেকের আওতায় থাকা দেশগুলো একসঙ্গে কাজ করার বিষয়ে সম্মত হয়েছে বলেও জানান উপদেষ্টা। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি পাওয়া এখন যেন এক কঠিন পরীক্ষার নাম। ডিজিটাল ফুয়েল পাস হাতে থাকলেও তেল পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। রেশনিং ব্যবস্থায় পাসধারীরা পাচ্ছেন 1000 টাকা তেল, আর পাস ছাড়া কিন্তু মিলছে 500 টাকার জ্বালানি, যার প্রভাব পড়েছে নগর জীবনের স্বাভাবিক গতিতে। যদিও পাম্প কর্তৃপক্ষ বলছে মজুদ পর্যাপ্ত। এদিকে আগামী 2 মাসে জ্বালানির কোনো সংকট হবে না বলে আশ্বাস দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। ডিজিটাল ফুয়েল পাস হাতে আছে, কিন্তু ঘড়ির কাঁটা যেন থমকে গেছে পাম্পের সামনে। রাজধানীর ফিলিং স্টেশনগুলো যেন এক ধৈর্যের পরীক্ষা কেন্দ্র।
পাস থাকলে 1000, না থাকলে 500 টাকার তেল। এই রেশনিংয়ে ধীর হয়ে গেছে নগরীর চাকা। সামান্য জ্বালানির জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন চালকরা। সকাল 7টায় এখানে লাইন দিছি, এখন তেল পাচ্ছি না। নাকি সম্ভব রাত শেয়ার করি, সারাদিন শেষ, সংসার কিভাবে চলবে? 9টার থেকে এই সিরিয়ালে যে দাঁড়াইছি, আমার সামনের গাড়ি একটাও কিন্তু যাইতেছে না ভাই, এখনো এই ভোগান্তির ভিতরেই আছে। অন্য অন্য যেগুলো পাম্প আছে সেগুলোতে যদি সবগুলোতেই দিত কম আর বেশি, তাহলে হয়তো এই সংকটটা এত সিরিয়াল থাকতো না। অপেক্ষার ক্লান্তি বাড়লে তুচ্ছ ঘটনাতেই শুরু হচ্ছে বাকবিতণ্ডা, কখনো তা গড়াচ্ছে হাতাহাতিতে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন পাম্প কর্মীরা। পাম্প কর্তৃপক্ষ বলছে তেলের মজুদ পর্যাপ্ত, তবে শৃঙ্খলা বজায় রাখতে চালু করা হয়েছে রেশনিং পদ্ধতি, যা গ্রাহকদের অসন্তোষ কমাতে পারছে না। রেশনিং সিস্টেমে তেলটা দেওয়া হয়, ডিপো থেকেও দেওয়া হয়, গ্রাহকদের যে পরিমাণ চাহিদা এটা পূরণ করতে পারবো। এদিকে আগামী 2 মাসে জ্বালানির কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। অকটেন এবং পেট্রোলের যে মজুদ আছে তাতে আমাদের ইনশাল্লাহ আমি তখন বলেছি যে আগামী 2 মাসেও কোনো অসুবিধা হবে না। একই কথা এখনো আপনাদেরকে বলছি। তিনি জানান, এখন পর্যন্ত 5,42,236 টন জ্বালানি জব্দ ও অবৈধ মজুত করায় 45 জনের কারাদণ্ড হয়েছে। সাদমান রাফিদ, নিউজ 24, ঢাকা। ইস্টার্ন রিফাইনারি বন্ধ হয়েছে তা নিয়ে সংবাদ হয়েছে, কিন্তু তেলবাহী 2টি জাহাজ বন্দরে এসেছে তা নিয়ে কোনো সংবাদ হয়নি বলে মন্তব্য করেছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। ইতিবাচক ও নেতিবাচক উভয় সংবাদই প্রচার করতে সাংবাদিকদের অনুরোধ করেছেন তিনি। প্রয়োজনে সমালোচনা করার কথাও বলেন। বুধবার সংসদের বাইরে সাংবাদিকদের এসব কথা বলেন চিফ হুইপ। আলোচনার সমালোচনা হবে কি আমরা সমৃদ্ধ হব, এই জাতিকে আমরা কত আর পিছিয়ে নিতে পারি, শুধুই সমালোচনা করবো কেন? গতকাল ইস্টার্ন রিফাইনারি বন্ধ হয়েছে, অথচ 2 লক্ষ মেট্রিক টন তেল নিয়ে জাহাজ ঘাটে ভিড়ছে গতকাল। এই কথাটা আমরা কেউ লিখলাম না আর কেউ বললামও না। কাজে আমরা বলবো আমরা অনৈক্য নাই কোথাও, সব জন্য ঐক্যমতে আছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় হওয়া সব ধরনের মবের ঘটনা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান। তথ্য অধিদপ্তরে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, কুষ্টিয়ার বাউল হত্যার ঘটনায় সরকার ব্যর্থ হয়েছে। প্রশাসনের দুর্বলতা আছে কিনা তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এদিকে অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা কেন কেনা হলো না তা তদন্ত শেষে সংশ্লিষ্টদের শাস্তির আওতায় আনা হবে বলেও জানান তিনি। ভুল তথ্য অপতথ্য যাচাইয়ে তথ্য মন্ত্রণালয়ে প্যানেল করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। ধরুন কুষ্টিয়ার একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, এটা নিয়ে কি আপনি সরকারকে ব্লেম করতে পারেন না? ইউ ক্যান ডু দ্যাট। দিনের শেষে এটা সরকারের দায়িত্ব ছিল এটা ঠেকানো, সরকার ব্যর্থ হয়েছে। যে সরকারটা গণতান্ত্রিক ভাবে কাজ করে, গণতান্ত্রিক ভাবে আবার নির্বাচিত হতে চায়, সেই সরকার প্রকৃত মত প্রকাশকে কোনোদিনও ব্যাহত করবে না, তার যত পেইনফুলি লাগুক না কেন। বিএনপির নির্বাচনী ইশতেহারে থাকা অর্থনৈতিক পরিকল্পনাগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নীতি গ্রহণ করবে বিশ্ব ব্যাংক ও আইএমএফ। ওয়াশিংটনে চলমান বসন্তকালীন বৈঠকে সংস্থা দুটির ঊর্ধ্বতনদের সাথে আলোচনার পর এই কথা জানিয়েছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের পরিকল্পনাগুলো পছন্দ করছে দাতা সংস্থাগুলো, তাই আগামীতে যথাযথ আর্থিক সহায়তার আশ্বাসও মিলছে। চলতি অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 4.7%, এমন পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। ওয়াশিংটনে বিশ্ব ব্যাংক ও আইএমএফ এর চলমান বসন্তকালীন সভার দ্বিতীয় দিনে প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে এই পূর্বাভাস দেয়া হয়েছে। এদিন জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জোট V20 বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় বিশ্বব্যাংকের সহযোগিতা বৃদ্ধির তাগিদ দেন। সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আমাদের যে প্রোগ্রাম, আমাদের ম্যানিফেস্টো ইশতেহারে যেটা বলা হয়েছে, এটার সাথে তারা অ্যালাইনড, এবং কোনো জায়গায় যদি কোনো বিচ্যুতি থাকে তারা দে উইল বি হ্যাপি যে ওইটাও তারা আমাদের ম্যানিফেস্টোর সাথে অ্যালাইন হবে, বিকজ ওরা আমাদের ইশতেহারটা ম্যানিফেস্টো পছন্দ করেছে। সম্মেলনের দ্বিতীয় দিনে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সাথে বৈঠক করেন অর্থমন্ত্রী। এছাড়া আইএমএফ এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথেও বেশ কিছু আলোচনায় অংশ নেন তিনি। পরে অর্থমন্ত্রী জানান, বিএনপি সরকারের আর্থিক পরিকল্পনাগুলো প্রশংসিত হচ্ছে আন্তর্জাতিক মহলে। ক্রিয়েটিভ ইকোনমি একটা ইস্যু যেটা বিএনপির
নির্বাচনী ইশতেহারে ছিল। এটা একটা নতুন ভিন্ন ধর্মী একটা আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে এটা একেবারে একটা ভিন্ন ধর্মী একটা বিষয় প্রোগ্রাম, যেটা আমরা আমাদের ইশতেহারে বলেছি। এটাও তারা ভীষণভাবে পছন্দ করেছে। অর্থমন্ত্রী আরো বলেন, আগামীতে বাংলাদেশের নেয়া কর্মসংস্থান বান্ধব কর্মসূচিগুলোতেও সহযোগিতা বাড়বে বিশ্বব্যাংক ও IMF এর। কর্মসংস্থানের জন্য যে বিভিন্ন সেক্টর ওয়াইজ যে ইনভেস্টমেন্টগুলো আছে এবং যেখানে কর্মসংস্থানগুলো হবে, এগুলো আমরা ডিসকাস করেছি এবং এগুলো তারা সমর্থন করছে। এছাড়া সরকারের নেয়া পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশ ভালো প্রবৃদ্ধির পথে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী। হোসেন শাহাদাত, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 16 বছর পর দেশের 61টি জেলায় একযোগে শুরু হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষা। সবশেষ হয়েছিল 2008 সালে। বছরের প্রথমার্ধের পর এই পরীক্ষা হওয়ায় অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলছেন, এবারের পরীক্ষা শুধুমাত্র শিক্ষার্থীদের অংশগ্রহণের আগ্রহ তৈরির জন্য। পরীক্ষার আগ মুহূর্ত প্রস্তুতি কম হোক বা বেশি, শিক্ষার্থীদের মাঝে এক অন্যরকম অনুভূতি। কারণ প্রাথমিকে ফিরল বৃত্তি পরীক্ষা, সন্তানের শিক্ষা জীবনের প্রথম মেধা যাচাই পরীক্ষা। তাই সকাল থেকে কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের সাথে ভিড় করেন অভিভাবকরাও। যদিও এবারের পরীক্ষার্থীরা এরই মধ্যে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। অভিভাবকরা বলছেন, একই সময় বৃত্তি পরীক্ষা হয় একসাথে পঞ্চম ও ষষ্ঠ 2 শ্রেণীর পড়ার চাপ নিতে হচ্ছে শিক্ষার্থীদের। বিগত যেই সময় বৃত্তি পরীক্ষার জন্য বাচ্চাদের বা আমরা গার্জিয়ানরা যেরকম প্রস্তুতিমূলক যেরকম প্রিপারেশন ছিল, এই বছর সেটা ছিল না। 16 বছর পরে যে আমাদের বৃত্তিটা আসছে, আমি আশা করি প্রতি বছর হওয়া উচিত। 6 এর পড়া লাগতেছে, ক্লাস 5 এর পড়া লাগতেছে। ডিসেম্বরে হয়ে যাওয়ার কথা ছিল, সেটা ওদের জন্য বেটার ছিল। বাট ওরা 6 এর পড়া পড়বে না, ওরা পিছনের পড়ায় ফিরে যাবে। প্রথম দিন ছিল বাংলা পরীক্ষা। 2.5 ঘন্টার পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বেরিয়ে প্রশ্ন নিয়ে নিজেদের সন্তুষ্টির কথা জানান শিক্ষার্থীরা। পরীক্ষার রেজাল্টটা খারাপ হবে, আগের মতো অত প্রিপারেশন পরীক্ষা দিতে পারবো না। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, আমি সব পেরেছি। 6 এর পড়া আর 5 এর পড়া পুরো মিলানো হয়ে গেছে, এজন্য 2টা ক্লাসে একটু গ্যাপ হয়ে যাইতেছে। পার্বত্য অঞ্চলের 3 জেলা বাদে 61 জেলায় শুরু হওয়া এই পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণ কিছুটা কম। বিভিন্ন হাই স্কুলে প্রথম সাময়িক পরীক্ষা থাকায় অংশ নেয়নি অনেকে। তবে রাজনৈতিক কারণে মেধা যাচাই পরীক্ষা বন্ধের বিপক্ষে শিক্ষকরা। রাজনৈতিক কারণে মেধা যাচাই পরীক্ষা কোনো কর্মী বন্ধ করা উচিত নয়। এটা শিক্ষার বিরূপ প্রতিক্রিয়া হয় এবং এটা শিক্ষার জন্য কোনো কর্মী ভালো নয়। রাজনীতির জায়গায় শিক্ষার জায়গায়। আগামীতে শিশুরা পরীক্ষা দেওয়ার জন্য শিক্ষার মান বাড়বে, এই প্রত্যাশা আছে। শিক্ষার্থীদের উৎসাহী করতে এবারের পরীক্ষা শুধুমাত্র অংশগ্রহণমূলক বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। আমরা সকল প্রচেষ্টা চালিয়ে যেতে চাই যেটা শিক্ষার্থীদের এবং গার্ডিয়ানদের উৎসাহিত করবে শিক্ষার্থীদের ক্যাম্পাসে স্কুলে পাঠাবার জন্য, শিক্ষা প্রদান করবার জন্য। আমাদের সরকারের টার্গেট 100%, মানে স্ট্যাটিস্টিক্যালি স্পিকিং 96% প্রপার শিক্ষার হার আমরা আমাদের সরকার মেয়াদে পরিপূর্ণভাবে পূরণ করতে চাই। 2009 সালে সমাপনী পরীক্ষা চালু হয়। 16 বছর বন্ধ ছিল প্রাথমিক পড়ুয়াদের একমাত্র মেধা যাচাই পরীক্ষাটি। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শিক্ষা খাতে বরাদ্দ 5% উন্নীত করার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি দেশের প্রতিটি উপজেলায় মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে সরকার, এমনটা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। বুধবার দুপুরে সিলেটের মেন্দিবাগ এলাকায় জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে শিক্ষক নিয়োগ ও পদায়ন নানা জটিলতায় আটকে ছিল। খুব শিগগিরই এই কার্যক্রম শুরু হবে। ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী। কিভাবে আমরা স্পেশালি আমরা শিক্ষক নিয়োগ দিতে পারি সেই ব্যবস্থা আমাদের করতেই হবে এবং সেই উদ্যোগটা এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আজকে থেকে শুরু হওয়ার কথা। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে আমি শিক্ষা খাতে জিডিপি 5% পর্যন্ত বাড়িয়ে দেব। 5 বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু হবে 1 জুলাই। নিয়োগ হবে 5 লাখ সরকারি কর্মচারী। শুরু হবে পেপ্যালের কার্যক্রম। সুনীল অর্থনীতি এবং সমুদ্র অঞ্চল পরিকল্পনা কার্যক্রম পরিচালনায় নেওয়া হচ্ছে পদক্ষেপ। জাতীয় সংসদে এসব কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এসব কথা জানান তিনি।
মাননীয় সংসদ সদস্য। সংসদের নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এমপিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং এর অধীনে থাকা দপ্তর ও সংস্থাগুলোতে শূন্য পদের বিপরীতে 2,879 জন নিয়োগের কার্যক্রম চলছে। 1 জুলাই থেকে শুরু হবে 5 বছর মেয়াদী প্রাথমিক শিক্ষা উন্নয়ন কার্যক্রম। আগামী 1 জুলাই 2026 হতে 5 বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি সরকার শুরু করতে যাচ্ছে। প্রশ্নের উত্তর দিতে গিয়ে সরকারের দেয়া বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। উপকূলের মানুষের জীবনমান উন্নয়ন, সুনীল অর্থনীতির পাশাপাশি পর্যটন শিল্পের বিকাশে মহা পরিকল্পনা নিয়েছে সরকার। সুনীল অর্থনীতি টেকসই ও দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজন হলে 2026-27 অর্থ বছরে প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার বিষয়টি সক্রিয় বিবেচনাধীন রয়েছে। লিখিত প্রশ্নের জবাবে জানান, বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যালের কার্যক্রম শুরু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশে বাংলাদেশ মিশনের সুপারিশ অনুযায়ী দেশভিত্তিক স্থানীয় লবিস্ট বা বিশেষজ্ঞ ফার্ম নিয়োগ করার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। বিদেশে বাংলাদেশ মিশনের সুপারিশ অনুযায়ী দেশভিত্তিক স্থানীয় লবিস্ট বা বিশেষজ্ঞ ফার্ম নিয়োগ করার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। সরকারের পক্ষ থেকে চেষ্টা করব সশস্ত্র বাহিনীকে রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে রেখে সক্ষমতা বাড়ানোর প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কোন উদ্যোগ গ্রহণ করে সেটা অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। সেটি ভালো না হোক। হজযাত্রার আর মাত্র 2 দিন বাকি থাকলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনাকর পরিস্থিতিতে শঙ্কায় আল্লাহর ঘরের মেহমান হওয়ার অপেক্ষায় থাকা বাংলাদেশিরা এবার সবচেয়ে নিরাপদ ও ভোগান্তিমুক্ত হজযাত্রা নিশ্চিতের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। ৭,৭৮,০০০ হজ যাত্রীকে বিদায় জানাতে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে। শনিবার রাত 2টায় ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর মাত্র 2 দিন পরেই লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে পবিত্র মক্কা ও মদিনার প্রাঙ্গণ। মহান সৃষ্টিকর্তার আহ্বানে সাড়া দিতে সৌদি আরব যাওয়ার চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত হজযাত্রীরা। 17 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া হজ ফ্লাইটকে সামনে রেখে এখন ব্যস্ত সময় পার করছেন আশকোনা হজ ক্যাম্পের কর্মীরা। হাজিদের সেবা নিশ্চিতে চলছে শেষ মুহূর্তের ঘষা মাজা। চলতি বছর আল্লাহর ঘরের মেহমান হতে দেশ ছাড়বেন ৭৮,৫০০ জন। তাদের প্রয়োজনীয় সেবা নিশ্চিতের পাশাপাশি ইতিহাসের সেরা হজ যাত্রার আশ্বাস হজ কর্তৃপক্ষের। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের সাথে আমাদের কালকে জাতীয় কমিটির সভা ছিল। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছেন আল্লাহর মেহমানদেরকে এই মাত্রায় সেবাটা আপনারা প্রদান করবেন যাতে করে ওনারা মন থেকে আপনাদের জন্য দোয়া করেন। তা আমাদের লক্ষ্য সেটা যে আমরা হজযাত্রীদেরকে সেবার পরিধিটাকে সেই মাত্রায় নিয়ে যাব যাতে করে ওনাদেরকে আসলে ওনাদের কাছে দোয়া চাইতে না হয়। ইরান ইসরায়েল মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে কিছুটা শঙ্কায় যাত্রীরা। তবে হাব বলছে বিষয়টি নিয়ে সৌদি ও বাংলাদেশ সরকার সচেতন। হজযাত্রা শতভাগ নিরাপদ হবে বলেও জানান হাবের মহাসচিব। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে 2টি উচ্চ পর্যায়ের টিম করা হয়েছে। ইমিডিয়েট তারা একটি টিম জেদ্দা থাকবেন এবং একটি টিম রিয়াদ থাকবেন, যাতে হজকালীন সময় কোনো জরুরি পরিস্থিতি সৃষ্টি হলে যাতে তাৎক্ষণিকভাবে এই পরিস্থিতিটা মোকাবেলা করা যায়, সেজন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সাপোর্টটি দেওয়া হচ্ছে। সব সংশয় ছাপিয়ে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় বুক বেঁধেছেন হজযাত্রীরা। এখন শুধু উড্ডয়নের অপেক্ষা। 17 এপ্রিল হজযাত্রার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। হাজিদের সেবায় গাফিলতি করলে তার কোনো ক্ষমা নেই, এমন মন্তব্য করেছেন কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। বুধবার রাজধানীর হজ ক্যাম্পে হজ টিম সদস্যদের প্রশিক্ষণে মন্ত্রী বলেন, হাজিদের সেবার দায়িত্বে থাকা সরকারি টিমের সদস্যরা দায়িত্ব পালনে অবহেলা করলে তাদের দেশে ফেরত পাঠানো হবে। মন্ত্রী জোর দিয়ে বলেন, হাজিরা আল্লাহর মেহমান, তাদের সেবা করা শুধু দায়িত্ব নয়, এটি ইবাদতের অংশ। তিনি আরও বলেন, সরকারের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমার মেসেজটা হলো, কাউকে ক্ষমা করা হবে না হজ নিয়ে যারা 2 নম্বরই করবে। হাজিদের কোনো সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব আমাদের। তারা দায়িত্ব ঠিকমতো পালন করতেছে কিনা বা করবে কিনা এগুলি দেখার দায়িত্ব আমাদের। পাহাড়ে চলছে বর্ষবরণ উৎসব বৈশাখী। বর্ণাঢ্য আয়োজনে ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব করছে বান্দরবানের মারমা সম্প্রদায়। সাঙ্গু নদীর তীরে জলকেলিতে মেতে ওঠেন
তরুণ তরুণীরা। পুরনো বছরের সব দুঃখ কষ্ট ভুলে নতুন বছরকে বরণ করতে এমন আয়োজন বলছেন আয়োজকরা। এ যেন জলেরই উৎসব। বান্দরবনের সাঙ্গু নদীর তীরের এই বর্ণিল আয়োজন সাংগ্রাইয়ের অন্যতম অনুষঙ্গ জলকেলি। বৈশাখের খরতাপের মধ্যে এমন করে জল ছেটানোর আনন্দ মুহূর্তের জন্য অপেক্ষায় থাকেন পাহাড়ের ক্ষুদ্র নিগোষ্ঠীর তরুণ তরুণীরা। জল ছেটানোর মধ্য দিয়ে পুরনো বছরের সব দুঃখ কষ্ট, জীর্ণতা ও গ্লানি ধুয়ে মুছে নতুন বছরকে বরণ করে নেন তারা। আমরা পানি খেলতে আসছি অনেক আনন্দের মাধ্যমে, সবাই যেহেতু একসাথে হয়েছিল অনেকদিন পর, সেহেতু অনেক আনন্দিত, আমরা সবাই খুশি। সকল আদিবাসীগণ এই বছরে এই সময়ের যে সময়টুকু আমরা আনন্দ করি, এটা আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বলা যায়। আজকে আমরা এখানে পানি খেলা খেলতে আসছি, আমরা তরুণ তরুণীরা। সাংগ্রাইয়ের অনুষ্ঠানের আনন্দ থেকে পিছিয়ে নেই শিশুরাও। পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করতে বান্দরবানে বসবাসরত বাঙালি সহ 14টি ক্ষুদ্র নিগোষ্ঠীর বর্ণিল এসব আয়োজন চলবে আরো বেশ কদিন। বান্দরবানের সদর উপজেলার ডালুপাড়া ক্ষুদ্র নিগোষ্ঠী পল্লীর জলকেলি উৎসব উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী। এই উৎসবটা কিন্তু আবহমান কালচারে চলে আসছে। এটা আমার বাংলাদেশের ইতিহাসের একটা অংশ, ঐতিহ্যের একটা অংশ। আমি পার্বত্যবাসীর বার্তা দিতে চাই, আগামী দিনগুলো কিন্তু সুন্দর হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার হবে। নতুন বছর হবে সুন্দর ও মঙ্গলময়, এমনটাই প্রত্যাশা পাহাড়ি জনপদের মানুষের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী অবরুদ্ধ করে রাখলে পারস্য উপসাগর, লোহিত সাগর এবং ওমান উপসাগরের জাহাজ চলাচল বাধা দেওয়ার পাল্টা হুমকি দিয়েছে ইরান। এক সেনা কমান্ডার বলেছেন, ইরানের বাণিজ্যিক জাহাজ আটকে দেয়া হলে এই 3 গুরুত্বপূর্ণ জলপথে আমদানি রপ্তানি করতে দেয়া হবে না। এদিকে 2 দিনের মধ্যে তেহরানের সঙ্গে আলোচনায় ফেরার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্বের ইরানের অন্যতম হাতিয়ার হরমুজ প্রণালী। গুরুত্বপূর্ণ এ জলপথটি ঠিক বাইরে আন্তর্জাতিক জলসীমায় অবরোধ দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। 2 দিন ধরে কোনো জাহাজই হরমুজ অতিক্রম করতে পারেনি বলে দাবি করেছে মার্কিন সেনাবাহিনী, যদিও তা অস্বীকার করেছে ইরান। দেশটির দাবি, তেহরানের একটি সুপার ট্যাঙ্কার প্রণালী অতিক্রম করেছে। এ অবস্থায় পাল্টা হুমকি ইরানের। দেশটির একজন কমান্ডার বলেছেন, যুক্তরাষ্ট্র হরমুজ অবরুদ্ধ করে রাখলে ইরানও 3টি গুরুত্বপূর্ণ জলপথে জাহাজ চলাচল করতে দেবে না। এই 3টি জলপথ হল পারস্য উপসাগর, লোহিত সাগর ও ওমান উপসাগর। জাতীয় সার্বভৌমত্ব এবং স্বার্থ রক্ষায় তেহরান চূড়ান্ত পদক্ষেপ নেবে বলেও হুঁশিয়ারি করেন তিনি। এ অবস্থায় আলোচনায় ফেরার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আগামী 2 দিনের মধ্যেই পাকিস্তানে ইরানের সঙ্গে আবারও বৈঠকে বসতে পারেন মার্কিন প্রতিনিধিরা। সঙ্গে তেহরানকে হুমকিও দিয়ে রেখেছেন, বলেছেন ইরানের পরাজয় হলো বলে যুদ্ধ এখন শেষ প্রান্তে। আলোচনায় ফেরার ইঙ্গিত দিয়েছে ইরানও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাখাই জানান, ইসলামাবাদে বৈঠকের পর থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে কথাবার্তা আদান প্রদান অব্যাহত রয়েছে। আর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আত্মসমর্পণে বাধ্য করার মার্কিন অপচেষ্টা কখনোই সফল হবে না। ইরান যুদ্ধ নয়, আলোচনা চায়। আফরিন মৌ, নিউজ 24। এবারে খেলার খবর। গ্রীষ্মের তপ্ত রোদ উপেক্ষা করে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট দল। 17 এপ্রিল প্রথম ম্যাচের আগে কৌশল আর আত্মবিশ্বাসে নিজেদের ঝালিয়ে দিচ্ছেন টাইগার ও কিউইরা। বৈশাখের গরমে নিজেদেরকে ঝালিয়ে নিতে মিরপুরের মাঠে ব্যস্ত সময় পার করেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট দল। আসন্ন সিরিজকে সামনে রেখে সকল চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত 2 দল।
নিউজিল্যান্ডকে ছোট করে দেখছে না বাংলাদেশ, কারণ ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা সম্পন্ন অনেকেই আছে তাদের দলে। আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সারির দল বলে কিছু নেই। নিউজিল্যান্ডে যারা এসেছে সবারই ঘরোয়া ক্রিকেটে খেলার প্রচুর অভিজ্ঞতা আছে। বিসিবিতে সাম্প্রতিক পরিবর্তন ক্রিকেটারদের মানসিকতায় প্রভাব ফেলবে না বলে জানান কোচ ফিল সিমন্স। বোর্ডের পরিচালনা পর্ষদে পরিবর্তন আসলেও দলের মানসিকতায় তার কোনো প্রভাব পড়বে না। জীবনে কোনো কিছু নিয়ে আমি অবাক হই না। এদিকে নিউজিল্যান্ড কোচ জানান বাংলাদেশের নাহিদ রানার বোলিং অ্যাকশন নিয়ে ভালো ধারণা আছে তাদের, সেভাবেই পরিকল্পনা সাজানো রয়েছে। নাহিদ রানা খুবই ভালো ফাস্ট বোলার, তবে এটি আমাদের জন্য নতুন কিছু না। আমাদের ফাস্ট বোলিং খেলার অভিজ্ঞতা রয়েছে। আগামী 17 এপ্রিল সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। মাহদি হাসান, নিউজ 24, ঢাকা। আর এই ছিল সংবাদে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।